আজকে একদম হার্ডকোর পলিটিক্যাল ইস্যু, রাজনৈতিক ইস্যু। দেখুন, লোকসভা ভোটের ফল বেরিয়ে গিয়েছে, প্রায় 7 মাস হয়ে গিয়েছে। তখন থেকেই রাজ্য বিজেপির অন্দরে গুঞ্জন ছিল, এখনও সেই গুঞ্জন সমান, আরও বরং বেড়েছে যে সুকান্ত মজুমদার, যিনি এখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, যেহেতু এক পদ এক ব্যক্তি এক পদ এই নীতি ফর্মালি বিজেপির মধ্যে আছে, তাহলে কি তার পরিবর্তে নতুন করে মুখকে আনা হবে? আনা যে হবে এটা মোটামুটি পাকা, কিন্তু সেটা কবে আনা হবে, কেন এত দেরি হচ্ছে? অনেকেই মনে করছেন মুখ খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার অনেকে মনে করছেন যথাসময়ে বিজেপি সেই মুখ সামনে নিয়ে আসবে। কিন্তু কত দেরি? তার কারণ এখন থেকে বিধানসভা ভোট যদি দেখেন, অন্তত দামামা বাজতে কিন্তু আর ওই 8-9 মাস। কারণ বিধানসভা ভোট 2026-এ ঠিক ডিসেম্বর জানুয়ারি মাস চলে এলেই কিন্তু দামামা বেজে যাবে। তাহলে ঘর গোছাতে নতুন সভাপতির পক্ষে কি দেরি হয়ে যাবে? তাতে কি শাসকের সুবিধা? এই জন্যই আজ আমরা বেছে নিয়েছি এই ইস্যুর নাম মুখ বাঁচতে হলো দেরি। আমাদের সঙ্গে যারা রয়েছেন অতিথি, বাঁদিক থেকে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজীবী, মাঝে রয়েছেন শতরূপ ঘোষ, সিপিআইএম এর নেতা এবং মুখপাত্র, এবং অভ্র সেন রয়েছেন একেবারে শেষের দিকে, বিজেপি নেতা এবং মুখপাত্র। আমরা প্রথমেই শুনব যে আজকের যেটা ট্রিগার পয়েন্ট এই বিতর্কে, তথাগত রায়, প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি, প্রাক্তন রাজ্যপাল, তিনি কি বলছেন এই ইস্যুতে। তিনি বলছেন দেরি করে আর কাজ নেই বাপু, অস্থায়ীভাবেই শুভেন্দু অধিকারীকে এখন দায়িত্ব দিয়ে দেওয়া হোক, কারণ ভোট এগিয়ে আসছে। শুনুন। 26-এর নির্বাচনের আগে প্রথম একজন অস্থায়ী সভাপতি মনোনীত হওয়া উচিত। আমি তো খুব পরিষ্কার করে আগাগোড়া বলে এসেছি যে সভাপতি হবার যোগ্য মানুষ একমাত্র শুভেন্দু অধিকারী। রাজ্যের বর্তমান সভাপতি আমার নেতা ডক্টর সুকান্ত মজুমদার। আমরা ভারতীয় জনতা পার্টির শৃঙ্খলা মেনে চলা কার্যকর্তা, ফলে এই ধরনের উক্তির উপর কোনো ধরনের মন্তব্য করা সমীচীন নয়। এবং এই মুহূর্তে রাজ্য বিজেপি ডক্টর সুকান্ত মজুমদারের সভাপতিত্বে সংগঠন পর্বের মধ্যে দিয়ে চলছে। এই সময় এই ধরনের বক্তব্য অনভিপ্রেত। এই মন্তব্য থেকে অন্তত এটা স্পষ্ট যে বিজেপির অন্দরেই যে আন্ডার কারেন্ট বইছে তো অবশ্যই, এটা কিঞ্চিত অস্বস্তির। আমি প্রথমেই অভ্রর কাছে আসতে চাইবো। অভ্র, এই সমস্যাটা মেটানো যাচ্ছে না কেন? দেরি হচ্ছে নাকি এমন কোনো মুখ রয়েছে সবুরে মেওয়া ফলের মতো ব্যাপার, কোনো চমক দেখা যাবে? প্রথমেই রাজাদা আমি বলি, আন্ডার কারেন্টের কথা বললেন, আমি বিজেপি মুখপাত্র, আমার তো জানা নাই আন্ডার কারেন্ট। যদি আপনি একটু বুঝিয়ে দেন আমাকে যে আন্ডার কারেন্টটা কি জিনিস এবং কি দেখে আপনার মনে হলো, তাহলে আমার বোধহয় এক্সপ্লেন করতে সুবিধা হবে। এই গেল এক। এই বিধায়কও TV9 এর নন, আবার তথাগত রায়ও TV9 এর কেউ নন। হ্যাঁ, তাতে কি হয়েছে? আন্ডার কারেন্টটা কোথায় পেলেন আমি এখনো ক্লিয়ারলি বুঝতে পারিনি। এবং শঙ্করদা যেটা বলেছেন ভুল তো কিছু বলেননি। আমরা শৃঙ্খলাবদ্ধ দল, আমাদের দলের কিছু প্রক্রিয়া রয়েছে, কিছু পরিকাঠামোগত সিস্টেম রয়েছে, সেই অনুযায়ী দল চলে। এবার আপনি ধরুন তথাগত রায় মহাশয়ের যে বক্তব্যটা দেখালেন, ওনার পার্সোনাল প্রেফারেন্সের ব্যাপারে উনি বলেছেন। উনি কিন্তু নিজে এখন কোনো সাংগঠনিক দায়িত্বে নেই, উনি একজন সম্মানীয় ব্যক্তি। কেউ তার পার্সোনাল প্রেফারেন্সের জায়গা বলতেই পারে, তাতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু দল সর্বোপরি, দলের পরিকাঠামো অনুযায়ী দল যেটা ঠিক করবে সেই অনুযায়ী দলের প্রত্যেকটা কার্যকর্তা সেভাবেই চলবে। না দেখুন রাজাদা, আমাকে মোটামুটি কাছ থেকে দূর থেকে যারা কিছুটা চেনেন তারা জানেন যে আমি সত্যিই কখনো অন্য কোনো দলের আভ্যন্তরীণ বিষয় যা কিনা বৃহত্তরভাবে মানুষকে প্রভাবিত করছে না, দলের মধ্যেকার কিছু লোকের স্বার্থ অবশ্যই সেখানে আছে, সেটাকে নিয়ে আমি খুব একটা কথা বলতে ভালোবাসি না। আবার এইটাও ঘটনা যেটা, সুতরাং সেই জায়গা থেকে অব্র একটা কথা বললো, সে কথাটাকে আমি সত্যি সমর্থন করি। যেন আমিও তো একটা রাজনৈতিক দল করি, যে আমাদের দলের সাংগঠনিক প্রশ্ন আমরা দলের মধ্যে মীমাংসা করে নেব। কিন্তু মুশকিলটা হচ্ছে যে কোনো দলের মধ্যেকার সাংগঠনিক প্রশ্ন নিয়ে মিডিয়ায় তখনই চর্চা হয় যখন সেই দলেরই কোনো না কোনো নেতা সেটাকে মিডিয়ার সামনে আনে। বিজেপির ক্ষেত্রে আমরা ইদানিংকালে দেখছি একাধিক নেতা সেটা করছেন। আজকে তথাগত রায়, আমি তাও ধরে নিচ্ছি উনি এই মুহূর্তে বিজেপির খুব একটা কেউ নন, কিন্তু কদিন আগে সুকান্ত মজুমদার যিনি সভাপতি, তিনি কিছু কথা বললেন যার পাল্টা শুভেন্দু অধিকারী বললেন। অতএব আমি যদি আমার বাড়ির ময়লা জামা কাপড় রাস্তার কলে কাচি, তখন পাড়ার লোক তো সেই আমার জামার রং নিয়ে মন্তব্য করবেই, তখন তো বলতে পারি না যে আমার জামা আমি বুঝবো, তুমি এদিকে তাকাচ্ছ কেন। এই গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, দেখুন আমি জাস্ট খুব একটা তথ্যের জায়গা থেকে বলছি, পশ্চিমবাংলার রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি জনসমর্থন এই মুহূর্তে তৃণমূলের সঙ্গে আছে অঙ্কের নিয়ম বা ভোটের নিয়মে, তারপরেই বিজেপির সঙ্গে। বা আমাদের তো আমরা ধারে কাছে নেই সেই তুলনায় ওদের কাছে, বা আরও অনেকগুলো দল আছে। কিন্তু আপনি খুব ডিসপ্যাশনেটলি দেখলে নিশ্চয়ই একমত হবেন যে বিজেপি বোধহয় পশ্চিমবাংলার এই মুহূর্তে
মুহূর্তের একমাত্র রাজনৈতিক দল, এটাকে লিডারশিপ ক্রাইসিস হিসেবে তারা দেখবেন কিনা জানি না, কিন্তু আমি দেখবো এই কারণে তারা একমাত্র রাজনৈতিক দল যাদেরকে অন্য দল থেকে আনা একটা লোককে দলের সর্বোচ্চ পদে বসানোর কথা ভাবতে হচ্ছে। এটা কিন্তু তৃণমূলকেও ভাবতে হচ্ছে না, বামপন্থী কোনো দলকেও ভাবতে হচ্ছে না, কংগ্রেসকেও ভাবতে হচ্ছে না, এসইউসিকে ভাবতে হচ্ছে, কাউকে ভাবতে হচ্ছে না। এই জায়গা থেকে মানে শুভেন্দুবাবু কি লড়াইয়ে আছেন বলে আপনারা সেটা তো তথাগত রায় বলেন, আমি জানি না। আর উনি যদি সভাপতি হওয়ার লড়াই নাও থেকে থাকেন, উনি বিরোধী দলনেতা, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। অন্য দল থেকে আনা একটা লোককে নিজের দলের মাথায় বসানোর মতো অবস্থা কিন্তু বিজেপি ছাড়া আর কারণ নেই। এবং তার হয়ে এখানে আবার সুকান্ত মজুমদারের হয়ে বলছেনটাকে শঙ্কর ঘোষ, যিনি আবার অন্য দল থেকে গিয়ে তিনি আবার তথাগত রায়, যিনি কিনা একসময় বিজেপির সভাপতি ছিলেন এবং অসামান্য সফল একজন সভাপতি, যার আমলে বিজেপি পুরো 2.5% ভোট পেত, সেই বিজেপির প্রাক্তন সভাপতিকে দলের শৃঙ্খলা শেখাচ্ছে কে না, যে লোকটা 3 বছর আগে সিপিএম থেকে গেছে। সুতরাং এইটা যদি ক্রাইসিস ওনারা মনে না করেন, না মনে করলে আমার কিছু বলার নেই। তবে আমার শেষ কথা, পশ্চিমবাংলার মানুষের জায়গা থেকে দেখুন, নেই করে রাজাদা 11 বছর হয়ে গেছে যে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আছে এবং পশ্চিমবাংলায় তারা মূল বিরোধী শক্তি, কখনো ভোটের নিরিখে, কখনো আসনের নিরিখে, কিন্তু এবং কেন্দ্রের ক্ষমতায় রয়েছে ইডি সিবিআই থেকে শুরু করে সব কিছু নিয়ে বসে আছে। 11 বছর পরে কিন্তু রাজাদা এই প্রশ্নটা আমার মনে হয় এবার করার সময় এসেছে যে এই 11 বছর এত ক্ষমতা সম্পন্ন হওয়া একটা বিরোধী দল আলটিমেটলি শাসক দলকে কতটা বিপদে ফেলতে পারলো, তৃণমূলকে কতটা অসুবিধায় বিজেপি ফেলতে পারলো 11 বছর কেন্দ্রের ক্ষমতা, যাবতীয় এজেন্সি এবং পশ্চিমবাংলার মানুষের এত সমর্থন পাওয়ার পরে। এইটুকুই আমার বলার। বেশ অভ্র, আপনিও কিউ লাইন আপনার উত্তর দেওয়ার পেয়ে গেছেন। আমি দুটো কথা বলি, শতরূপদের কথা ধরেই আমি বলছি। প্রথমত তো 11 বছর আমরা ক্ষমতায় রয়েছি, আরও কত বছর ক্ষমতায় থাকবো সেটা মানুষ ঠিক করবেন, মানুষ আশীর্বাদ করবেন। কিন্তু ক্রমশ ক্ষয়িষ্ণু বামেরা যেই জায়গায় গেছে, তারপরে তাদের মুখে কি এই কথাগুলো সাজে? এটা আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয়ত, এইটা ভুলে গেলে চলবে না যে বাম আমলের একজন মন্ত্রী ছিলেন, উনি এখন চিফ মিনিস্টারের মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিফ অ্যাডভাইজার হয়ে মাথার ওপর বসে আছেন। তাদের মুখে এই বড় বড় কথাগুলো সাজে, আমাদের শুনতে হবে, তাই শুনছি, ঠিক আছে, ডিবেটে এসেছি। কিন্তু আরেকটা জিনিসও বলার, সেটা হচ্ছে আমাদের দল নিয়ে বা কোনো নেতা নিয়ে যত কটাক্ষই হোক না কেন, আজকে কিন্তু বিতর্কের টপিকটা আপনারা রাখতে বাধ্য হয়েছেন বিজেপি কেন্দ্রিক। যেহেতু আপনারা অ্যাজ আ মিডিয়া হাউস এই টপিকে বিতর্ক করছেন এবং সেই নিয়ে রিয়াকশন দিচ্ছেন তৃণমূলের একজন প্রতিনিধি এবং বাম প্রতিনিধি, যারা দুজনেই আমার থেকে বয়োজ্যেষ্ঠ, তার মানে বুঝতে হবে প্রাসঙ্গিকতা নিয়ে যত কটূক্তিই করুক না কেন, একটু খোঁচা মারার চেষ্টা করুক না কেন, নিজেরাও জানে যে বিজেপি কোথায় দাঁড়িয়ে আছে আর বাম কোন মহাশূন্যে আছে, তার সঙ্গে তৃণমূলও জানে আসল চ্যালেঞ্জ কে আর আসন্ন দিনে কি হতে চলেছে। আমি বলতে পারি? হ্যাঁ বলুন। প্রথম কথা হচ্ছে, আমার এইটা বলতে কোনো দ্বিধা নেই, আমি জাস্ট বলিনি কথার উত্তরে। বিজেপির এই দেরি যদি হয়, তাহলে কি সেখানে বামের একটু প্রমিনেন্ট হয়ে উঠে? দেখুন, আমায় যদি জিজ্ঞেস করেন, আমি মনে করি বামপন্থীদেরকে যদি উঠে দাঁড়াতে হয়, বামপন্থীদেরকে নিজের রাজনীতির জোরে এবং নিজের সংগঠনের জোরে উঠে দাঁড়াতে হবে। অন্য কোনো দলের মধ্যে কি সমস্যা চলছে তার ভরসায় থাকাটা কোনো বামপন্থী দলকে মানায় বলে আমি মনে করি না। সুতরাং সেটার কথা না। যেটা অভ্র এত রকম থিওরি রাইডার দিয়ে প্রমাণ করলো, সেটা আমার এক কথা স্বীকার করে নিতে অসুবিধা নেই। ভারতের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হচ্ছে বিজেপি, কেননা তারা কেন্দ্রের সরকারের ক্ষমতায় রয়েছে, এই নিয়ে তাদের দেশের প্রধানমন্ত্রী, এই নিয়ে কোনো সন্দেহ। এত যেহেতু আমাকে ডাকা হয়েছে, বাকি দুজন আমার থেকে বয়োজ্যেষ্ঠ, কিন্তু আমাদের নিয়ে কথা হচ্ছে এবং TV9 বিকেল 5:30টায় আলোচনা করছে, এত জটিলতার দরকারই ছিল না। ডেফিনেটলি বিজেপি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এই মুহূর্তে, সেই কারণেই তাদেরকে নিয়ে আলোচনা করা হচ্ছে। গেল 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে যেটা বললো অভ্র, যে ও বোধহয় খুব সম্ভবত এই মাদ্রাসা শিক্ষামন্ত্রী আব্দুল সাত্তারকে ইমিডিয়েট বিরোধী দলকে নিয়ে আলোচনা করবই, ঠিক, আমি ওটাই বললাম, রোজই তিনি খবরে থাকেন, এই সময়টা যেন এক্সট্রা পাই। 3 নম্বর কথা হচ্ছে আব্দুল সাত্তারকে ইঙ্গিত করে বললো, এটা ওর বলার দরকার ছিল না। তার আগে শঙ্কর ঘোষ যে সিপিএম থেকে গেছে আমি নিজেই বললাম, কিন্তু ও বোধহয় আমার পয়েন্টটা বুঝতে পারলো না। আমি এইটা বলছি যে না, তৃণমূলের সর্বোচ্চ নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে কে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা আগাগোড়া তৃণমূল। কংগ্রেসের কে শুভঙ্কর সরকার, সারা জীবন কংগ্রেস করেছেন, এর আগে ছিলেন অদিত চৌধুরী। বামপন্থীদেরকে মোহাম্মদ সেলিম, বিমান বসু, সূর্য মিশ্র, সুরেন চক্রবর্তী। আমি এসইউসিআইরও তাই। আমি বলছি যে বিজেপি একমাত্র রাজনৈতিক দল যে দলের মাথায় এমন কাউকে বসাতে হচ্ছে বা আলোচনা চলছে যিনি কিনা অন্য দল থেকে গেছেন। এটা ভালো হতে পারে, এটাই হয়তো বিজেপির স্ট্রেংথ, আমি তাই নিয়েও কোনো তর্ক করছি না। কিন্তু আমার এই তথ্যটা কি ভুল? এবং আমার শেষ কথা, যে প্রসঙ্গটা এর আগে উঠলো, অতএব আমি প্রশ্নটা করেছিলাম যে তৃণমূল সরকারকে প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি কতটা বিপদে ফেলতে পারলো। এর যদি উত্তর এইটা হয়ে থাকে যে আমরা এখন বহু বছর কেন্দ্রে ক্ষমতায় থাকবো আর সিপিএম এর কোনো আসন নেই, তাই আমাদেরকে জিজ্ঞেস করার কোনো মানে হয় না। ভালো কথা, অভিনন্দন, তাদেরকে অভিনন্দন। আপনার উত্তরই নেব অবশ্যই, আপনি তো উত্তর দেবেন, কে দেবে আপনি ছাড়া। কিন্তু আমরা আপনাদের দেখাবো ব্যাক টু ব্যাক দুটো বাইট, যে দুটো বাইট একেবারে সাম্প্রতিক। এই যে সাংগঠনিক বৈঠক বিজেপির, রাজ্য বিজেপির, সেখানে শুভেন্দু অধিকারীর কম যাওয়া, কালে ভদ্রে যাওয়া, এটা নিয়ে সুকান্ত মজুমদার ঠিক কি বলেছিলেন, এবং এই একই প্রশ্ন নিয়ে যখন শুভেন্দু বাবুর কাছে যাওয়া হয় তিনি কি বলেছিলেন, একটু শুনুন।
সাংগঠনিক বৈঠকে তো বিরোধী দলের নেতার ডাক থাকে না সবসময়, তার জন্য তাকে নিয়ে আমরা আলাদা করে বসি সেই জন্য। না না, সেটা এখন নয়, আগেও নিয়ে আসতেন না। সাংগঠনিক বৈঠকে উনি কমফর্ট ফিল করেন না, কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে, ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে, উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম, তো স্বাভাবিকভাবে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, উনি সময় পাবেন কোথায়? যিনি বলেছেন তাকে উত্তর দিতে। আমি আজকে মেদিনীপুরে ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে কর্মসূচিতে ছিলাম, সবাই দেখেছেন। আর আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই, তা আমি বিরোধী দলের নেতা, আমার কাজ সম্পর্কে সচেতন। আমি আপনার কাছে যার কথা আপনি বললেন, যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে, আমি দিতে হবে। আমি শতরূপদার কথা ধরে বলি, খগেন মুর্মু থেকে শুরু করে শঙ্কর ঘোষ বা অন্যান্য বামপন্থী যারা একসময় রাজনীতি করেছেন, তারা কিন্তু আমাদের দলে আছেন, দায়িত্ব সহকারে তারা দল করছেন এবং ভালো মতো কিন্তু সংগঠন করছেন। বিষয়টা হচ্ছে, এবার যদি বামেরা ক্ষয়িষ্ণু হয়, কেউ যদি বামপন্থী দল ছেড়ে তাদের মনে হয় যে না বিজেপির পন্থাটাই সঠিক পন্থা, সেটা তো বিজেপির দোষ হতে পারে না। তারা যদি ব্যক্তি বিশেষ হিসেবে আমাদের দলে এসে দলের আইডিওলজির সঙ্গে সম্পৃক্ত হতে পারে, আবার বলছি আইডিওলজির সঙ্গে সম্পৃক্ত হতে পারে, দলীয় পরিকাঠামোর সঙ্গে সম্পৃক্ত হতে হবে, তাহলে কোনো ক্ষতি নেই। এবার এটা তো ঘুরিয়ে বামেরা প্রশ্ন করতে পারে না, কই আমাদের দলে তো এটা হয় না, মানে বামেরা ক্ষয়িষ্ণু বলে কেউ যদি অন্য দল থেকে এখন বামেদের কাছে না যান, সেটা কি আমাদের দোষ হয়ে গেল? এক। আর দ্বিতীয়ত আমি একটা কথা বলি, আপনারা বিভিন্ন নেতার ধরুন বক্তব্য তুলে ধরছে, আমি কিন্তু কোনো দ্বন্দ্বই খুঁজে পাচ্ছি না, এগুলো মূলত জল্পনার উপর দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, আমার একটা প্রশ্ন, দেখুন প্রশাসকের মুখকে, প্রশাসক হিসাবে যদি বিজেপি ক্ষমতায় আসে তাদের কোনো মুখ নেই, এই তরজাটা তো হয়। তৃণমূল যে তরজাটা প্রায় উস্কে দেয়, মমতা ব্যানার্জির উল্টো দিকে কোন মুখ, ফলে সাংগঠনিক মুখকে সেই তরজাও খুব স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু নয়। আমি তারপরে আমি অনির্বাণ। প্রথম কথা হচ্ছে যে আমরা যখন 34 বছর ক্ষমতায় ছিলাম, সরকার চালিয়েছি, তখনও আমাদের দলে কাউকে নেওয়া হয়নি অন্য দল থেকে, একটা নৈতিকতার প্রশ্ন, রাজনীতির প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, যে যুক্তিতে ও বলতে সবাই বিজেপিকে ভালোবেসে চলে আসলে আমাদের কি দোষ, সেই যুক্তিতে তৃণমূলও বলতে পারে যে ভোটের আগে সুপ্রভাষী বিজেপিকে ভালোবাসতো, ভোটের পরে আমাদের ভালোবাসছে, আমাদের কি দোষ। মুকুল রায় ভোটের আগে বিজেপিকে ভালোবাসতো, ভোটের পরে আমাদের ভালোবাসে, আমাদের কি দোষ। জন বার্লা কদিন আগে ঠিক করলো আমাদের ভালোবাসবে, আমাদের কি দোষ। সুতরাং এই যুক্তিটা হচ্ছে দুমুখ তরোয়াল, ওতে নিজেরা গলা কাটে। সবশেষে আমি একটা কথা বলছি, প্রশ্ন ছিল এইটা, বিরোধী দল হিসেবে পশ্চিমবাংলার সরকারকে এবং কেন্দ্রের যাবতীয় এজেন্সি হাতে থাকা সত্ত্বেও জেনুইন ক্রাইম, পশ্চিমবাংলায় চাকরি দুর্নীতি হয়েছে, বকটুয়ের কথা ও বললো, বকটুয়ে গণহত্যা হয়েছে, আরজি করের এই ঘটনা ঘটেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমি বলছি না যে তৃণমূলের বিরুদ্ধে কেস সাজাতে হবে, কিন্তু জেনুইন ক্রাইমে রাজনৈতিকভাবে এবং আইনিভাবে বিজেপির সরকার এবং বিজেপি বিরোধী দল হিসেবে তৃণমূলকে কোন বিপদে ফেলতে পেরেছে 11 বছর পরে এর জমাখাতা নেওয়া হোক, এর হিসেব নেওয়া হোক। যিনি সত্যি তৃণমূলকে বিপদে ফেলতে পারবেন, বিপদে ফেলাটা জরুরি, এটা বলছেন শতরূপ ঘোষ।